নেপালের ভয়াবহ দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব ইস্যুতে কথা বলতে দুপুরের বাংলাদেশে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়া। আনোয়ার হোসেন, আপনাকে স্বাগত। আপনার কাছে প্রথমেই যে বিষয়টি জানতে চাই, আকস্মিক ঢল আসলে কি, কেন এই ঢল তৈরি হয়, বাংলাদেশেও পাহাড়ি অঞ্চলে কি এমন আশঙ্কা রয়েছে কিনা জানাবেন আমাদের। বস্তুত আমরা যেই আকস্মিক বন্যার কথা বলছি সেটা হিমালয় কন্যা নেপালে সংগঠিত হয়েছে। আপনারা জানেন যে হিমালয় একটি ভূতাত্ত্বিকভাবে নবীন এবং অত্যন্ত সংবেদনশীল পার্বত্য অঞ্চল। এখানকার যে ভূপ্রকৃতি এখনো পরিবর্তনশীল, এখনো প্রতি বছরই কিছু কিছু উত্থিত হচ্ছে, অতিশয় ভালনারেবল। এবং হিমালয় পর্বতের উচ্চ শিখরে হিমবাহ সৃষ্টি হয়ে আছে, বরফ জমে আছে। এই হিমবাহ যদি কোনো কারণে, প্রাকৃতিক কারণে বা তাপমাত্রা বৃদ্ধির কারণে ভেঙে পড়ে বা গলে যায় আকস্মিকভাবে, তাহলে এই ধরনের আকস্মিক বন্যা এবং তৎপরবর্তী ভূমিধস সংঘটিত হতে পারে। যে যদি বরফ খুব দ্রুত গলে গিয়ে পার্বত্য অঞ্চলে কোনো কোনো জায়গায় হ্রদ সৃষ্টি করে এবং সেই হ্রদ উপচে এবং হ্রদের যে প্রাকৃতিক যে বাঁধ, সেটা অনেক সময় সেই বিপুল পরিমাণে বরফ গলা পানি এবং পলি সেটা ধরে রাখতে পারে না। সেই জন্যে সেখানে গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড বা GLOF সংগঠিত হতে পারে। আমার ধারণা বর্তমান ক্ষেত্রে গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড অথবা যে হিমবাহের সম্মুখ ভাগ হঠাৎ করে ভেঙে পড়ে বিপুল পরিমাণে বরফ গলা পানি, তার সাথে পলিমাটি এবং হিমবাহের সম্মুখস্থ যে ছোট বড় বিভিন্ন সাইজের খণ্ডিত পাথর সমূহ তীব্র গতিতে, সেখানে জানেন যে হিমালয় পর্বতমালার উঁচু শিখরে তার গ্রেডিয়েন্ট অনেক বেশি, সেই জন্য তীব্র গতিতে প্রবাহিত হয় এবং সেই লেকের আশেপাশের এরিয়া এবং তার ডাউন স্ট্রিম এরিয়াতে আকস্মিক বন্যা সংঘটিত হয়। প্রাকৃতিকভাবে যেহেতু এটা একটা ভালনারেবল এরিয়া এবং পার্বত্য অঞ্চলের গ্রেডিয়েন্ট এবং চতুর্পাশের ভূপ্রকৃতি কিছুটা সংবেদনশীল, কিছুটা নরম, সেই অস্থিতি অবস্থার কারণে এই ধরনের ফ্ল্যাশ ফ্লাড সংঘটিত হতে পারে। আরো অন্যান্য কারণ থাকতে পারে, যেমন আপনার যেহেতু এটা একটা টেকটনিক্যালি অ্যাক্টিভ জোন, সেই ক্ষেত্রে অন্যান্য আরো বেশ কয়েকটি কারণ থাকতে পারে আপনি জানাচ্ছিলেন। আপনার কাছে আরো একটি বিষয় জানতে চাই আনোয়ার হোসেন, এমন দুর্যোগ প্রতিরোধের কি কোনো উপায় আছে? দ্বিতীয় ধাপে পাহাড়ি ঢল বা ভূমিধসের আশঙ্কাই বা কতটুকু জানাবেন। এটা যেহেতু একটি প্রাকৃতিক ভাবে ভালনারেবল এরিয়া, আমরা স্যাটেলাইট ইমেজ বা তার রিয়েল টাইম পিকচার প্রতিনিয়ত মানুষের সাথে শেয়ার করতে পারি এবং কখন সংগঠিত হবে তার কিছুটা পূর্বাভাস না হলেও রিয়েল টাইম যে ইনফরমেশন গুলো মানুষের মধ্যে যদি আমরা প্রচারণার মধ্যে নিয়ে আসতে পারি, মানুষ সচেতন হতে পারে, তাহলে তার ক্ষয়ক্ষতির থেকে কিছুটা বাঁচার সম্ভাবনা থাকে। কিন্তু এটা এত তীব্র গতি প্রবাহিত হয় এবং অল্প সময় প্রবাহিত হয়, এটা ক্ষয়ক্ষতিকে অনেক সময় রক্ষা করতে ডিফিকাল্ট হয়। তো সেক্ষেত্রে আমাদের পূর্ব থেকে আমাদের সাবধানতা এবং ঝুঁকি হ্রাসের ব্যবস্থাপনায় যেতে হবে। এবং আপনি জানেন যে এই ফ্ল্যাশ ফ্লাড সংঘটিত হওয়ার আধ ঘন্টার মধ্যেই প্রায় 30 ফিট উচ্চতায় যে জলপ্রবাহর সৃষ্টি হয় এবং অত্র এলাকা যেমন ভোটে-কুশিন এবং ত্রিশুলী নদীর অববাহিকায় বিস্তৃত এলাকা, যেখানে প্রায় 50,000 মানুষের বসবাস, তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই এত তীব্র বেগে এবং উঁচু পানির স্রোত বয়ে চলে আসে, মানুষজন সরে যাওয়ার কোনো সুযোগ সেই জায়গায় সৃষ্টি হয়নি। তো যে কারণে প্রায় 162 জন লোক, বিভিন্ন প্রতিবেদন থেকে আমরা জানতে পেরেছি প্রায় 162 জন লোক নিশ্চিত মৃত্যু হয়েছে এবং নেপালি গভর্নমেন্ট বলছেন যে প্রায় 300-র উপরে মানুষ এখনো নিখোঁজ। চাইনিজ অংশ প্রায় 3 থেকে 4 জন মানুষের মৃত্যুর খবর আমরা পেয়েছি। সেই জায়গায় প্রায় 550 লোক সেখানে নিখোঁজ আছে বলে আমরা জানতে পারি। অর্থাৎ তার তীব্রতা এবং আকস্মিকতা এত সাডেনলি আসে যে মানুষ সেই জায়গা থেকে তার নিশ্চিত জায়গায় বা তাদের কোনো একটা
শেল্টার, নিরাপদ আশ্রয়ে তারা যেতেও যে সময়টুকু দরকার সেটি পায়নি। জনাব আনোয়ার হোসেন ভূঁইয়া, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।